আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের দেশের এক টুকরো দাবি আদায় করতেও রাজপথকে বেছে নিতে হয়? কেন সামান্য বেতন বৃদ্ধি থেকে শুরু করে বড় কোনো রাজনৈতিক পরিবর্তন সবকিছুর সমাধান কেবল মিছিলেই খোঁজা হয়? আপনার কানে কি প্রতিদিন কোনো না কোনো স্লোগান আশ্রয় পড়ে না? স্বাগতম। আজ আমরা কথা বলবো বাংলাদেশের এক অবিচ্ছেদ্য সংস্কৃতি, আন্দোলন নিয়ে। প্রশ্ন হলো, আন্দোলন কি আসলেই সব সমস্যার সমাধান, নাকি আমরা এমন এক চক্রে আটকে গেছি যেখানে আন্দোলন ছাড়া আমাদের আর কোনো ভাষা নেই? আমাদের এই আন্দোলনের গল্পের শুরুটা কিন্তু আজ থেকে প্রায় পৌনে এক শতাব্দী আগে। 1948 সাল ঢাকার কার্জন হলে দাঁড়িয়ে মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অব পাকিস্তান। আপনি কি কল্পনা করতে পারেন সেই মুহূর্তটা? একটি সদ্য স্বাধীন দেশের প্রতিষ্ঠাতা যখন জনসমক্ষে দাঁড়িয়ে একটি জাতির মাতৃভাষাকে অস্বীকার করছেন, তখন সেখানে উপস্থিত তরুণদের মনে কি চলছিল? ঠিক সেই মুহূর্তে গুটি কয়েক ছাত্র দাঁড়িয়ে চিৎকার করে বলেছিলেন, নো। এই না বলাটাই ছিল আমাদের রাজনৈতিক জ্ঞানের জন্মসূত্র। 1952 সালে যখন সালাম রফিকরা প্রাণ দিলেন, তখন আমরা শিখলাম রক্ত দিলে অধিকার পাওয়া যায়। আপনি কি খেয়াল করেছেন, সেই থেকেই আমাদের মাথায় একটা ধারণা গেঁথে গেছে, দাবি জানাতে হবে রাজপথে, আর অধিকার ছিনিয়ে আনতে হবে আন্দোলনের মাধ্যমে। অনেকে মনে করেন বাঙালি মানেই হুজুগে জাতি, সারাক্ষণ আন্দোলন করে। কিন্তু আপনি যদি বিশ্ব ইতিহাসের দিকে তাকান, দেখবেন এই আন্দোলনই বিশ্বকে বদলেছে। 1789 সালে প্যারিসের মানুষ বাস্তিল দুর্গ আক্রমণ করেছিল। আবার মার্টিন লুথার কিং জুনিয়র যদি ওয়াশিংটনের রাস্তায় দাঁড়িয়ে তার স্বপ্নের কথা না বলতেন, তবে বর্ণবাদ আজও হয়তো বৈধ থাকতো। তবে বাংলাদেশের আন্দোলনের ধরনটা একটু আলাদা। আমাদের এখানে আন্দোলন মানে শুধু রাজনৈতিক অধিকার নয়, এটি আমাদের বেঁচে থাকার একটা উপায় হয়ে দাঁড়িয়েছে। কেন? কারণ আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো কি যথেষ্ট শক্তিশালী? যখন আদালত বা প্রশাসন সাধারণ মানুষের কথা শুনতে ব্যর্থ হয়, তখনই মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়। আপনি যখন দেখেন আপনার বৈধ অধিকারটুকু পেতেও আপনাকে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে হচ্ছে, তখন কি আপনি সেই সিস্টেমকে দোষ দেবেন না? আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা পেয়েছি, ভাষা পেয়েছি, স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছি। এগুলো আমাদের বড় প্রাপ্তি। কিন্তু মুদ্রার উল্টো পিঠটাও কি আপনি দেখছেন না? প্রতিটি আন্দোলনের পর কি আমরা সেই কাঙ্ক্ষিত শান্তি বা সুশাসন পেয়েছি, নাকি এক শাসক গিয়ে অন্য শাসক আসলো আর সিস্টেম সেই পুরনো জরাজীর্ণ অবস্থাতেই রয়ে গেল? আজকের বাংলাদেশে আন্দোলনের সংস্কৃতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে ট্রাফিক জ্যামের সমাধান চাইতেও মানুষ রাস্তা ব্লক করে দিচ্ছে। প্রতিটি ব্যাচ মনে করছে তারাই সবচেয়ে বড় ভুক্তভোগী, আবার অন্য কোনো গ্রুপ মনে করছে তাদের দাবি সবার আগে। এই যে মুভমেন্ট কালচার, এটি কি আমাদের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে, নাকি এটিই আমাদের শেষ ভরসা? আপনি যদি আজ ঢাকার রাস্তায় বের হন, তবে দেখবেন প্রতিটি মোড়ে কোনো না কোনো গ্রুপ দাঁড়িয়ে আছে। কেউ বলছে তারা গত 10 বছর ধরে বঞ্চিত, কেউ বলছে তাদের পরীক্ষার রেজাল্ট কেন দেওয়া হচ্ছে না, আবার কেউ বলছে তাদের চাকরি স্থায়ীকরণ করতে হবে। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন সবাই নিজেকে ভিকটিম বা ভুক্তভোগী মনে করছে? কেন আমাদের সমাজের প্রতিটি স্তর, ছাত্র থেকে শুরু করে সরকারি কর্মচারী, সবাই মনে করছে যে তারা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত? আমাদের বর্তমান আন্দোলনের সবচেয়ে বড় একটি ট্রেন্ড হলো ব্যাচ ভিত্তিক আন্দোলন। আপনি হয়তো শুনছেন, আমরা অমুক ব্যাচ, আমাদের সাথে অন্যায় হয়েছে। আসলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের সিস্টেমের ধীর গতি এবং দীর্ঘসূত্রিতা। যখন একটি রাষ্ট্র বা প্রতিষ্ঠান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, তখন সেখানে এক ধরনের বৈষম্য তৈরি হয়। ধরুন, আপনি কঠোর পরিশ্রম করে পরীক্ষা দিলেন, কিন্তু সিস্টেমের দুর্নীতির কারণে বা রাজনৈতিক অস্থিরতায় আপনার নিয়োগ ঝুলে গেল 5 বছর। ওদিকে পরের ব্যাচ এসে আপনার সামনে দাঁড়িয়ে গেল। ঠিক এই পয়েন্টেই জন্ম নেয় ভুক্তভোগী চেতনা। আপনি তখন পাশের মানুষটিকে আপনার সহকর্মী হিসেবে না দেখে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখতে শুরু করেন। আর ঠিক তখনই আপনি মনে করেন, যদি আমি আজ রাস্তায় না নামি, যদি আমি রাস্তা ব্লক করে চিৎকার না করি, তবে এই রাষ্ট্র আমাকে কিছুই দেবে না। আপনার এই চিন্তাই কি আজকের অরাজকতার মূল কারণ নয়? আপনি লক্ষ্য করেছেন ইদানিং আন্দোলনের একটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি ঘটেছে। আগে আন্দোলন হতো বড় কোনো জাতীয় ইস্যুতে, আর এখন আন্দোলনের ভাষা হয়ে দাঁড়িয়েছে রাস্তা বন্ধ করো, তবেই সমাধান আসবে। কেন এমন হলো? কারণ গত কয়েক দশকে আমাদের শাসন ব্যবস্থা আমাদের শিখিয়েছে যে আপনি যদি ভদ্রভাবে আবেদন করেন, তবে ফাইলটি টেবিলের নিচে পড়ে থাকবে। কিন্তু আপনি যদি 500 মানুষ নিয়ে রাস্তা দখল করেন, তবে স্বয়ং সচিব আপনার সাথে কথা বলতে নামবেন। আপনি কি বুঝতে পারছেন এটা আমাদের সমাজে কি দীর্ঘমেয়াদী ক্ষতি করছে? আমরা এমন এক সংস্কৃতি তৈরি করছি যেখানে জোর যার অধিকার তার নীতি প্রতিষ্ঠিত হচ্ছে। এটি কি কোনো সভ্য দেশের লক্ষণ হতে পারে,
যেখানে আইনের শাসনের চেয়ে জনবল বা স্লোগানের শক্তি বেশি কার্যকর। আপনি হয়তো ভাবছেন, মানুষ কি শখ করে রাস্তায় নামে? অবশ্যই না। মানুষ তখনই রাস্তায় নামে যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায়। কিন্তু সমস্যাটা হলো, এই পিঠ দেয়ালে ঠেকার সংজ্ঞাটা এখন বদলে গেছে। এখন ব্যক্তিগত স্বার্থ বা ক্ষুদ্র দলীয় স্বার্থকেও আমরা জাতীয় সংকট হিসেবে চালিয়ে দিচ্ছি। এর ফলে যারা আসলেই সত্যিকারের ভুক্তভোগী, তাদের কণ্ঠস্বর এই বিশৃঙ্খলার ভিড়ে হারিয়ে যাচ্ছে। যখন প্রতিদিন 10টি আলাদা আলাদা গ্রুপ আলাদা দাবিতে রাস্তা বন্ধ করে, তখন সাধারণ মানুষ হিসেবে আপনার কি মনে হয় না যে সবই এক? আপনি কি তখন সত্যিকারের ন্যায়সঙ্গত দাবির প্রতিও সহমর্মিতা হারিয়ে ফেলছেন না? এই যে প্রতিটি ব্যাচ, প্রতিটি গ্রুপ নিজেকে শিকার মনে করছে, এটা কি আমাদের রাষ্ট্রীয় কাঠামোর ব্যর্থতা নয়? আমরা কি এমন এক প্রজন্ম তৈরি করছি যারা শুধু দাবি আদায় করতে জানে, কিন্তু দায়িত্ব নিতে বা ধৈর্য ধরতে শিখছে না? আপনি যদি আজ রাস্তায় দাঁড়িয়ে থাকা সেই আন্দোলনকারী হতেন, আপনি কি ভিন্ন কিছু করতেন, নাকি আপনিও এই স্রোতে গা ভাসাতেন? আপনি কি জানেন, পৃথিবীর ইতিহাসে কোনো দেশ বা জাতি তার অধিকার শুধু অনুরোধ করে পায়নি? আন্দোলন পৃথিবীর সবচেয়ে প্রাচীন রাজনৈতিক ভাষা, কিন্তু এই ভাষার ব্যাকরণ এক এক দেশে এক এক রকম। আপনি যখন ফ্রান্সে দেখেন কৃষকরা ট্রাক্টর নিয়ে রাস্তা বন্ধ করে দিচ্ছে, কিংবা আমেরিকায় নাগরিক অধিকারের জন্য লাখো মানুষ ওয়াশিংটন ডিসি অভিমুখে পদযাত্রা করছে, তখন কি আপনার মনে হয় এটা আমাদের ঢাকার শাহবাগ বা পল্টনের মতোই? আসলে বৈশ্বিকভাবে আন্দোলনের একটি মূলনীতি হলো পাবলিক ডিসরাপশন বা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। কিন্তু আমাদের বাংলাদেশে এটি এখন অভ্যাসে পরিণত হয়েছে, নাকি অনন্য এক সংস্কৃতির রূপ নিয়েছে? আসুন একটু পেছনে ফিরে তাকাই। আপনি কি কল্পনা করতে পারেন 1948 সালের সেই দিনটির কথা, যখন পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন যে উর্দুই হবে একমাত্র রাষ্ট্রভাষা? তিনি হয়তো ভেবেছিলেন তার ব্যক্তিত্বের চাপে সবাই মাথা নত করবে, কিন্তু তিনি যা বুঝতে পারেননি তা হলো বাঙালির মনের ভেতরে এক বিদ্রোহী সত্তা সুপ্ত ছিল। সেই মুহূর্ত থেকেই কিন্তু আমাদের আন্দোলনের প্রাতিষ্ঠানিক যাত্রা শুরু। জিন্নাহর সেই দাম্ভিকতা আমাদের শিখিয়েছে যে শাসক যদি জনগণের পালস বুঝতে না পারে, তবে আন্দোলনেই তার একমাত্র জবাব। আপনি কি লক্ষ্য করেছেন, 1952 ভাষা আন্দোলন আমাদের মাঝে একটি সফলতার ব্লুপ্রিন্ট গেঁথে দিয়েছে। রক্ত দিলে অধিকার মেলে, এই ধ্রুব সত্যটি আমাদের জাতীয় চেতনার অংশ হয়ে গেছে। কিন্তু আপনি কি আজ ভাবছেন না যে 1952 সালে আমাদের শত্রু ছিল স্পষ্ট, আমাদের দাবি ছিল অবিসংবাদিত, কিন্তু 2026-এ এসে আমাদের শত্রুকে? আমাদের দাবিগুলো কি সবসময় যৌক্তিক? আমাদের ইতিহাসে প্রতিটি বড় অর্জনের পেছনে ছিল একটি সুসংগঠিত আন্দোলন। 69-এর গণঅভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এগুলো ছিল জাতির অস্তিত্ব রক্ষার লড়াই। কিন্তু এখন আপনি কি দেখছেন? বর্তমানের আন্দোলনগুলো কি অনেক বেশি খণ্ডিত নয়? যখন আপনি দেখেন যে একটি ব্যাচের নিয়োগ প্রক্রিয়া নিয়ে আন্দোলন হচ্ছে, আর তার পাশেই আরেকটি ব্যাচ তার বিপরীত স্লোগান দিচ্ছে, তখন কি আপনার মনে হয় না যে আমরা আন্দোলনের সেই মহৎ শক্তিকে নষ্ট করছি? ইতিহাস বিশ্লেষকগণ বলছেন, আমরা এখন দ্য সাইকেল অফ প্রোটেস্ট বা আন্দোলনের এক বৃত্তে আটকে গেছি। আপনি আজ যার জন্য আন্দোলন করছেন, কাল অন্য কেউ আপনার সেই দাবির বিরুদ্ধেই রাস্তায় নামছে। এর ফলে সমাজ কি এগোচ্ছে, নাকি আমরা নিজেদের মধ্যেই লড়াই করে শক্তি ক্ষয় করছি? আপনি কি নিজেকে প্রশ্ন করেছেন, কেন আমরা অফিস আদালতে না গিয়ে রাজপথকে আদালত বানিয়ে ফেলছি? উত্তরটা খুব সহজ কিন্তু রূঢ়। আমাদের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো কি আপনার আস্থা অর্জন করতে পেরেছে? যখন আপনি দেখেন নিয়ম মেনে কাজ করলে বছরের পর বছর লেগে যায়, কিন্তু রাস্তা অবরোধ করলে মাত্র 1 ঘন্টায় সরকারি আদেশ চলে আসে, তখন আপনি কি শিখছেন? রাষ্ট্র নিজেই কি আমাদের আন্দোলন করতে উৎসাহিত করছে না? আপনি যদি এই ব্যবস্থার অংশ হতেন, আপনি কি সিস্টেমের উপর ভরসা করতেন, নাকি আপনিও ফেস্টুন হাতে মিছিলে যোগ দিতেন? আন্দোলন আমাদের স্বাধীনতা দিয়েছে সত্য, কিন্তু সেই একই আন্দোলন যখন আমাদের প্রাত্যহিক জীবনকে স্থবির করে দেয়, তখন প্রশ্ন ওঠে, আমরা কি সমাধানের জন্য লড়ছি, নাকি আন্দোলনেই এখন আমাদের একমাত্র সমস্যা হয়ে দাঁড়িয়েছে? আপনি এখন যে দৃশ্যটি দেখছেন, এটি কেবল একটি রাস্তার গল্প নয়, এটি আজকের বাংলাদেশের প্রতিচ্ছবি। একদিকে আপনার অধিকার আদায়ের লড়াই, অন্যদিকে আপনারই প্রতিবেশী এক সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম। আমরা কি এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে একজনের অধিকার অন্যজনের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াচ্ছে? আমরা ইতিহাস দেখেছি, আমরা দেখেছি কিভাবে 1948 থেকে 2024 পর্যন্ত আন্দোলন আমাদের পরিচয় গড়ে দিয়েছে। কিন্তু আপনি কি লক্ষ্য করেছেন, প্রতিটি আন্দোলনের পর আমরা কেবল শাসক বদলেছি, কিন্তু শোষণের সেই সিস্টেম কি বদলেছে? প্রতিটি এনতম
ব্যাস কেন নিজেকে পরিত্যক্ত মনে করছে? কারণ আমরা হয়তো রাস্তা দখল করতে শিখেছি, কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে শিখিনি। আপনি যখন নিজেকে ভিকটিম বা শিকার মনে করেন, তখন আপনার মনে হয় আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই। কিন্তু এই ভিকটিম হওয়ার পেছনে দায়ী কে? দায়ী হলো আমাদের সুযোগের অভাব এবং অস্বচ্ছ বন্টন ব্যবস্থা। আপনি যদি দেখেন একজন আন্দোলন না করে কেবল তদবিরের জোরে আপনার প্রাপ্য চাকরিটি পেয়ে যাচ্ছে, তবে আপনার মনে ক্ষোভ জন্মানো স্বাভাবিক। কিন্তু এই সমস্যার স্থায়ী সমাধান কি প্রতিদিন রাস্তা বন্ধ করা? বৈশ্বিক উদাহরণ বলে আন্দোলন তখনই সফল হয় যখন তা রাজপথ থেকে আলোচনার টেবিলে এবং শেষ পর্যন্ত নীতি নির্ধারণী সংস্কারের রূপ নেয়। আমাদের দেশে আন্দোলনের ফসল অনেক সময় হাইজ্যাক হয়ে যায়, কারণ আমরা মিছিল শেষ করে ঘরে ফিরে যাই, কিন্তু প্রতিষ্ঠানের ভেতরকার অনিয়ম দূর করার জন্য চাপ দিতে ভুলে যাই। আপনি কি জানেন, একটি রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন তার নাগরিকরা আন্দোলনের চেয়ে বেশি তার প্রতিষ্ঠানের উপর ভরসা করতে পারে? আমাদের করণীয় এখন দুটি স্তরে। এক, ব্যক্তিগত সচেতনতা। আপনাকে বুঝতে হবে আন্দোলন কোনো সস্তা সমাধান নয়, এটি একটি পারমাণবিক অস্ত্রের মতো, যা কেবল চরম সংকটেই ব্যবহার করা উচিত। প্রতিটি ছোটখাটো বিষয়ে রাস্তা দখল করে আমাদের আন্দোলনের মহিমা এবং কার্যকারিতা দুটিই কমিয়ে ফেলছি। আপনি যখন অন্যের চলাচলের পথ বন্ধ করেন, তখন আপনি কি নিজের দাবির প্রতি মানুষের সহানুভূতি হারাচ্ছেন না? দুই, প্রাতিষ্ঠানিক সংস্কারের দাবি। আমাদের দাবি এখন আর ব্যক্তি বা ব্যাস কেন্দ্রিক হওয়া উচিত নয়, আমাদের দাবি হওয়া উচিত সিস্টেমের স্বচ্ছতা। যদি নিয়োগ প্রক্রিয়া ডিজিটাল ও দুর্নীতিমুক্ত হয়, যদি বিচার ব্যবস্থা স্বাধীন হয়, তবে কি আপনাকে আর রাজপথে রোদে পুড়তে হবে? আন্দোলন কোনো সমস্যা নয়, আন্দোলন হলো সমস্যার একটি উপসর্গ। আমাদের রক্তে বিদ্রোহ আছে, সেটা আমাদের গর্ব, কিন্তু সেই বিদ্রোহ যেন অন্ধ না হয়। আপনি যদি কেবল নিজের সুযোগের জন্য আন্দোলন করেন, তবে আপনিও সেই পুরনো বৈষম্যের অংশ হয়ে পড়ছেন। আমরা কি এমন একটি বাংলাদেশ গড়তে পারি না, যেখানে অধিকার আদায়ের জন্য আপনাকে রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করতে হবে না, যেখানে আপনার মেধা আর যোগ্যতাই আপনার হয়ে কথা বলবে? মনে রাখবেন, আন্দোলন একটি বড় দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই ঘরের ভেতরটা সাজানোর দায়িত্ব আপনার এবং আমার। মিছিলের স্লোগান যখন থেমে যায়, তখন যেন আমাদের দায়িত্ববোধ থেমে না যায়।